আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি দেশের এবং দেশের বাইরের সকল দর্শক শ্রোতাকে চ্যানেল আই সংবাদ আয়োজন নিয়ে বার্তাকক্ষে রয়েছি আহমেদ মেহেদী হাসান। সংবাদের শুরুতেই চলুন জেনে নেওয়া যাক ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনাম। জুলাইয়ে প্রাণঘাতী অস্ত্র ব্যবহারে হাসিনা নির্দেশ দিয়েছিলেন বলে সাবেক আইজিপি মামুনের বক্তব্য, ট্রাইব্যুনালে রাজসাক্ষীর জবানবন্দি। নিম্ন আদালতের বিচারকদের নিয়ন্ত্রণের দায়িত্ব সুপ্রিম কোর্টের বলে হাইকোর্টের রায়, ৩ মাসের মধ্যে আলাদা সচিবালয় গঠনের নির্দেশ। ৫ বছর আগে সাংবাদিক নির্যাতন মামলায় কুড়িগ্রামের সাবেক জেলা প্রশাসক সুলতানা পারভিন জেল হাজতে, জামিন আবেদন নামঞ্জুর। জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলায় ঐক্যবদ্ধ উদ্যোগে পরিবেশ উপদেষ্টার তাগিদ, অভিযোজন নিশ্চিতে পরিবেশ বান্ধব প্রযুক্তিতে গুরুত্ব আরোপ। এবং সবুজে সাজাই বাংলাদেশ স্লোগানে ঝালকাঠিতে প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ, সামাজিক দায়বদ্ধতার অনন্য নজির বলে বিশিষ্টজনদের প্রশংসা। এছাড়াও নিটল টাটা বিশেষ সংবাদে যা থাকছে। গণমাধ্যমে প্রতিবন্ধী ব্যক্তিদের সমতা নিশ্চিত করতে সংলাপের খবর। ভূমিকম্প সহনীয় মোস্ট ডিউরেবল দেশের প্রথম থার্মেক্স রড সালাম স্টিল। সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। প্রিয় দর্শক, এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিমিং হচ্ছে। যাওয়া যাক বিস্তারিত সংবাদে। মানবতা বিরোধী অপরাধের মামলায় রাজসাক্ষী হিসেবে সাক্ষ্য দিয়েছেন সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে তিনি জানিয়েছেন, জুলাই আন্দোলন দমনে আইনশৃঙ্খলা বাহিনীকে ল্যাথন উইপন ব্যবহারের নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা। আন্দোলনকারীদের উপর অতিরিক্ত বল প্রয়োগ করে আহত ও নিহতদের ঘটনায় সাবেক পুলিশ প্রধান হিসেবে তিনি অনুতপ্ত, লজ্জিত ও ক্ষমাপ্রার্থী বলেও জানান আবদুল্লাহ আল মামুন। রয়েছে পরাগ আজিমের রিপোর্ট। জুলাই গণ অভ্যুত্থানের সময় মানবতা বিরোধী অপরাধের এই মামলার আসামি ৩ জন: ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন। তবে ট্রাইব্যুনালে এই মামলার অভিযোগ গঠনের পর সাবেক এই আইজিপি পূর্ণাঙ্গ সত্য প্রকাশের অঙ্গীকার করে রাজসাক্ষী হয়েছেন। মঙ্গলবার ট্রাইব্যুনালে দেওয়া সাক্ষীর শুরুতে 2014 ও 2018 সালের নির্বাচনের সময় বিভিন্ন অনিয়মে পুলিশ বাহিনীর সম্পৃক্ততার কথা তুলে ধরেন মামুন। এরপর কথা বলেন জুলাই গণ অভ্যুত্থান প্রসঙ্গে। এটি একটি অকাট্য অপ্রতিরোধ্য সাক্ষ্য, যার মাধ্যমে জুলাই আগস্ট শুধু নয়, গত 15-16 বছর ধরে বাংলাদেশে গুম খুন সহ যে সমস্ত মানবতা বিরোধী অপরাধ করা হয়েছে তার বিরুদ্ধে একটা অকাট্য দলিল তিনি আজকে উপস্থাপন করেছেন আদালতে। তিনি আরও বলেছেন প্রধানমন্ত্রী নির্দেশ কিভাবে দিতেন, স্বরাষ্ট্রমন্ত্রী কিভাবে প্রধানমন্ত্রীর কাছ থেকে নির্দেশ পেতেন, কিভাবে সেই নির্দেশ নিচের দিকে ক্যারি আউট করা হতো। এই যে সামগ্রিক বিষয়, একটা ওয়াইড স্প্রেড সিস্টেম্যাটিক অ্যাটাক প্রমাণ করার জন্য যা কিছু এলিমেন্টস দরকার, সেগুলো আজকের এই সাক্ষ্য তার অফিসিয়াল পজিশন থাকার কারণে তিনি জানেন বলে আদালতের কাছে তুলে ধরেছেন। সাবেক আইজিপি বলেন, অনেক পুলিশ কর্মকর্তা শেখ হাসিনার সাথে সরাসরি যোগাযোগ রক্ষা করে চলতেন, আর সমন্বয়কদের আটক করার পরামর্শ দিয়েছিল ডিজিএফআই। আন্দোলন দমনের কৌশল হিসেবে হেলিকপ্টার ও ড্রোন ব্যবহারের পাশাপাশি মারণাস্ত্র ব্যবহারের নির্দেশনাও এসেছিল সরকারের উচ্চ পর্যায় থেকে। ক্লিয়ারলি বলেছেন যে জুলাই আগস্টের গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধ যেগুলো আগে হয়েছে সব কিছুর মূল নির্দেশদাতা হচ্ছেন তদানীন্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এবং জুলাই আগস্টের ব্যাপারে তিনি যুক্ত করেছেন আসাদুজ্জামান খান কামাল, যিনি স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন। এই দুজনের নির্দেশে বাকি কর্মকাণ্ডগুলো হয়েছে সেটা তিনি পরিষ্কার করেছেন। সাক্ষ্যের পর শেখ হাসিনা ও আসাদুজ্জামান কামালের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মামুনকে জেরা শুরু করেন। পরবর্তী জেরা ও শুনানি বুধবার। পরাগ আজিম, চ্যানেল আই, ঢাকা। আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেছেন, মানবতা বিরোধী অপরাধের বিচারকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার। বিগত সরকারের হত্যা, গুম ও নির্যাতন সহ সব ধরনের অপরাধের বিচারের বিষয়ে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এর সদ্য নির্মিত ভবন পরিদর্শনে যান আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল ও গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান। পরিদর্শন শেষে আইন উপদেষ্টা আরও বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এর আদালত ভবন নির্মাণ কাজ শেষ হয়েছে। কিছুদিনের মধ্যেই এখানে কার্যক্রম শুরু হবে। এরপর তৃতীয় ট্রাইব্যুনাল গঠন করার পরিকল্পনা রয়েছে।
আমাদের যে জুলাই গণ অভ্যুত্থানকালে যে আমাদের 1000-এরও বেশি ছাত্র জনতাকে হত্যা করা হয়েছে এবং হাজার হাজার মানুষকে পার্মানেন্টলি পঙ্গু করা হয়েছে, এই ভয়াবহ মানবতা বিরোধী অপরাধের বিচার অপরিহার্য, অনিবার্য। সেই বিচার করার লক্ষ্যে প্রথম থেকে আমরা অবিচল আছি। বিচারের যে গতি আছে সেটা আমরা যথেষ্ট সন্তুষ্ট আছি। এখন থেকে অধস্তন আদালতের বিচারকদের বদলি এবং পদোন্নতি সহ সার্বিক বিষয়ে নিয়ন্ত্রণ করবেন সুপ্রিম কোর্ট, এমন আদেশ দিয়েছেন হাইকোর্ট বিভাগ। সংবিধানের 116 নম্বর অনুচ্ছেদের সংশোধনীতে দেয়া বিচারকদের নিয়ন্ত্রণে রাষ্ট্রপতির ক্ষমতা রহিত করে এই আদেশ দেয়া হয়। একই সঙ্গে সুপ্রিম কোর্টের জন্য আলাদা সচিবালয় প্রতিষ্ঠা করতে 3 মাসের সময় বেঁধে দিয়েছে আদালত। এ সংক্রান্ত রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। অ্যামিকাস কিউরি হিসেবে শরীফ ভুইয়া এবং ইন্টারভেনার আহসানুল করিম শুনানিতে অংশ নেন। সংবিধানের 116 অনুচ্ছেদের বৈধতা চ্যালেঞ্জ এবং বিচার বিভাগীয় আলাদা সচিবালয় প্রতিষ্ঠার নির্দেশনা চেয়ে গত বছরের 25শে আগস্ট সুপ্রিম কোর্টের 7 আইনজীবীর রিট আবেদনের উপর রুল জারি করেন হাইকোর্ট। আজকে 116 অনুচ্ছেদের চতুর্থ এবং পঞ্চদশ সংশোধনী বাতিল করা হয়, যার ফলে 116 অনুচ্ছেদ 1972 সালের অবস্থায় ফিরে গেছে, যাতে করে অধস্তন আদালতের নিয়ন্ত্রণ এবং কর্তৃত্ব সম্পূর্ণভাবে সুপ্রিম কোর্টের উপর ন্যস্ত হয়েছে। বিচার বিভাগের বিচারকদেরকে যদি নির্বাহী বিভাগ নিয়ন্ত্রণ করেন, তাহলে বিচার বিভাগের পক্ষে এই ক্ষমতা প্রয়োগ করা সম্ভব হয় না, যার ফলে 3টি অঙ্গের মধ্যে ক্ষমতার পৃথকীকরণও হয় না এবং চেক অ্যান্ড ব্যালেন্স বলে আমরা একটা জিনিস বলি, ক্ষমতার ভারসাম্য, সেটাও প্রতিষ্ঠিত হয় না। 7টি রাজনৈতিক দল ও একটি সংগঠনের সঙ্গে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এই মুহূর্তে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি কথা বলছেন সাংবাদিকদের সাথে। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। আমরা চাই এটা ন্যূনতম জাতীয় ঐক্যের মধ্য দিয়ে একটা গণতান্ত্রিক উত্তরণ যাতে আমরা করতে পারি। বিচার সংস্কার নির্বাচন এই গণতান্ত্রিক উত্তরণের জন্য অপরিহার্য। বিচার সংস্কার নির্বাচন এবং নির্ধারিত পথরেখায়, অর্থাৎ সরকার যা যা পথরেখা তৈরি করেছেন সেই পথরেখায় বিচার সংস্কার নির্বাচন মধ্য ফেব্রুয়ারির মধ্যে আগামী 26-এ, এইটা বাংলাদেশের এখন প্রধান জাতীয় স্বার্থ। একে ক্ষতিগ্রস্ত করে এমন যে কোনো তৎপরতা আমাদের জাতীয় স্বার্থের বিরুদ্ধে যাবে। ফলে নির্বাচনকে কোনোভাবে ক্ষতিগ্রস্ত করে এমন কোনো তৎপরতা কোনো পক্ষ করবেন না। রাজনৈতিক দলগুলো এই বিষয়ে সচেতন থাকবেন, সজাগ থাকবেন, কেননা তাদের মধ্যকার বিরোধ এই অবস্থাকে একটা অত্যন্ত খারাপের দিকে নিতে পারে, বড় খাদের দিকে নিতে পারে। আমরা এইসব প্রশ্নগুলো বলেছি, আমরা বলেছি আরও প্রয়োজনীয় পরামর্শ এবং আমাদের প্রস্তাব সুনির্দিষ্ট করে আমরা দেব। মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন আজকের বৈঠক কেবল শুরু মাত্র, তারা আরও বসবেন এবং আমরা তখন এই আলোচনাগুলো করতে পারবো। আমরা বলেছি রাজনৈতিক দলগুলোর মধ্যে আলাদা আলাদা এভাবে না বসে একসাথে বসার জন্য কোনো রকম শ্রেণী বিভাগ করা, কে বড় ছোট কিংবা কাউকে দাওয়াত করা কাউকে দাওয়াত না করা, এইসব প্রশ্নগুলো অন্তর্বর্তী সরকারের পক্ষপাতমূলক আচরণ হিসেবেই গৃহীত হবে। কাজেই কোনো রকম পক্ষপাতমূলক আচরণ যাতে অন্তর্বর্তী সরকার না করে তার জন্য আমরা তাদেরকে অনুরোধ করেছি। ধন্যবাদ। কথা বলছিলেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি। সাংবাদিক নির্যাতনের মামলায় কুড়িগ্রামের সাবেক জেলা প্রশাসক সুলতানা পারভিনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার বিকেলে কুড়িগ্রাম জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোসাম্মদ ইসমত আরা বেগম জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। কুড়িগ্রামের সাবেক জেলা প্রশাসক সুলতানা পারভিন 5 বছর আগে কুড়িগ্রামে কর্মরত থাকাকালীন বাংলা ট্রিবিউনের কুড়িগ্রাম প্রতিনিধি আরিফুল ইসলাম রিগানকে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে বাড়ি থেকে তুলে অমানবিক নির্যাতন করেন এবং তার বিরুদ্ধে মাদক মামলা দায়ের করেন। পরে নির্যাতিত সাংবাদিক আরিফুল ইসলাম রিগান বাদী হয়ে জেলা প্রশাসক সুলতানা পারভিনকে প্রধান আসামি করে 4 জনের বিরুদ্ধে 2020 সালের 31শে মার্চ মামলা দায়ের করেন। সেই মামলার প্রধান আসামি সুলতানা পারভিন হাইকোর্ট থেকে জামিন পান। মঙ্গলবার কুড়িগ্রাম জেলা জজ আদালতে জামিন নিতে আসলে বিচারক জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন তাকে। (364, 307) সহ অন্যান্য সকল যে ধারাগুলো আছে সেই সকল ধারার অপরাধে অভিযুক্ত এবং সে 1 নম্বর আসামি। এখন এই চার্জশিটে যে ধারাগুলোতে আছে সেই ধারার 1 নম্বর আসামির জন্যই মহামান্য হাইকোর্ট বিভাগ জামিন দেন নাই। এই বিবেচনায় হয়তো মহামান্য হাইকোর্টের আদেশ মোতাবেক বিজ্ঞ জেলা ও দায়রা জজ এখানে
যথাযথ আদেশ দিয়েছেন। কেবল টিকে থাকার প্রশ্ন নয়, ভবিষ্যৎ প্রজন্মের নিরাপত্তা ও বহু রাষ্ট্রের অস্তিত্ব রক্ষায় জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলায় ঐক্যবদ্ধ উদ্যোগের বিকল্প নেই বলেছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। রাজধানীতে সুইজারল্যান্ড দূতাবাস আয়োজিত বায়োফিলিয়া শীর্ষক আয়োজনে যোগ দিয়ে জলবায়ু অভিযোজন নিশ্চিতে পরিবেশ বান্ধব প্রযুক্তি এবং কার্যকর দেশীয় ও আন্তর্জাতিক গুরুত্ব আরোপ করেন প্রকৃতি বন্ধু বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু। মুশাহিদ রনির রিপোর্ট। লোকসঙ্গীতের আবেশী সুর আর কথা বলে দেয় সমাজ, সংস্কৃতি আর সভ্যতার পথ চলা মূলত প্রকৃতির সমান্তরাল। কিন্তু অগ্রযাত্রার নামে শতাব্দীর পর শতাব্দী নির্বিচার প্রকৃতি ধ্বংসে সভ্যতা যখন হুমকিতে, তখন নিজেদের অস্তিত্ব রক্ষায় প্রকৃতি প্রেমের বন্দনা। রাজধানীর গুলশানের আলোকিতে সুইজারল্যান্ড দূতাবাসের উদ্যোগে সুইচ সংস্থা, ক্লাইমেট অ্যাকশন অ্যাট লোকাল লেভেল ছাড়াও 9টি সংস্থা এবং দেশীয় 18টি সংস্থার অংশগ্রহণে বায়োফিলিয়া শীর্ষক বৈচিত্র্যময় আয়োজন। আমরা চাই ক্ষতিগ্রস্ত মানুষ যেন নিরাপদ আশ্রয়, শিক্ষা ও স্বাস্থ্যসেবার সুযোগ পায়। নির্ধারিত আলোচনায় বক্তারা প্রান্তিক জলবায়ু অভিযোজন নিশ্চিত ও বিপন্ন বাস্তুতন্ত্র পুনরুদ্ধারে গুরুত্বারোপ করেন। For our world, for the betterment of our world, being from a climate perspective, from a social perspective, from the political perspective, it comes from the people. Women, landless farmers, ethnic minorities, people with disability, the youth often face the hardest struggles with the little protection to withstand this adversity. লড়াইয়ের মাত্রা দিন দিন বেড়েই যাচ্ছে, এর ব্যাপকতা এবং গভীরতা বেড়ে যাচ্ছে এবং এর বিপরীতে যে পরিমাণ সাহায্য সহযোগিতা দরকার সেটা আসলে আমাদের হাতে নেই। তখন কিন্তু আসলে সত্যিকার অর্থেই চিন্তিত হয়ে উঠতে হয়। আমাদের দেশের যতটুকুন সম্পদ আছে ততটুকু নিয়েই কিন্তু আমাদের প্রস্তুতি আমাদেরকে চালিয়ে যেতে হবে। এমন বাস্তবতায় নবায়নযোগ্য জ্বালানি, টেকসই কৃষি, বর্জ্য ব্যবস্থাপনা এবং দুর্যোগকালীন পূর্ব সতর্কীকরণ ব্যবস্থা সহ সময়োপযোগী অভিযোজনে গুরুত্বারোপ করেন পরিবেশবিদরা। আমাদের সংস্কৃতি, আমাদের জলবায়ুর যে ইম্প্যাক্ট এবং আমাদের যে অ্যাক্টিভিটি, এটাকে কানেক্ট করে কিভাবে মানুষকে, কমিউনিটিকে এবং আমাদের সিস্টেমকে মোর রেজিলিয়েন্ট করা যায়, সেই বিষয়টা নিয়ে আমরা কাজ করি। আমরা নেচার থেকে অনেক দূরে চলে যাচ্ছি, তো সুতরাং এই যে নেচার থেকে আমরা দূরে চলে যাচ্ছি, এটাকেই কিন্তু ধরে রাখার জন্য, এটাকে হাইলাইট করার জন্যই কিন্তু এই ধরনের একটি আয়োজন। এবং এই আয়োজনের মূল লক্ষ্যই হচ্ছে আমরা যেন আবার নেচারের দিকে আস্তে আস্তে ফিরে যেতে পারি, পিপলদের কানেক্ট করে এবং আমাদের সংস্কৃতিকে কানেক্ট করে, আমাদের নেচারকে কানেক্ট করে আমরা যাতে আবার আমাদের সেই আগের অবস্থায় যেতে না পারলেও আমরা যেন কাছাকাছি যেতে পারি, তারই একটি প্রচেষ্টা কিন্তু এখানে আজকের এই সম্মেলনে। প্রকৃতি জীবন ফাউন্ডেশনও পার্ট অফ ইট, আমরাও এর সাথে আছি। এবং মূল কথাই হচ্ছে এখানে বিদেশি অর্গানাইজেশনরাও যেমন আমাদের হাত বাড়িয়েছে, আমাদেরও কিন্তু হাত বাড়িয়ে তাদের সাথে এক হয়ে কাজ করতে হবে এই প্রকৃতি পরিবেশকে ভালো রাখার জন্য। বিশেষজ্ঞরা বলছেন, মানুষের আজন্ম লালায়িত নিরোগ দীর্ঘ জীবনের যে বাসনা, তার দিকে এগোতে প্রয়োজন পরিবেশ বান্ধব প্রযুক্তি ও জীবনাচার। মুশাহিদ রনি, চ্যানেল আই, ঢাকা। উপকূলীয় জনপদে জলবায়ু অভিযোজন নিশ্চিতে সবুজে সাজাই বাংলাদেশ স্লোগানে ঝালকাঠিতে বৃক্ষরোপণ করেছে প্রকৃতি ও জীবন ক্লাব। সদর উপজেলার নৈকাঠি মাধ্যমিক বিদ্যালয় ও নলসিটি উপজেলার প্রতাপ মাধ্যমিক বিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষায়নের সহায়ক মোবাইল নেটওয়ার্ক অপারেটর বাংলা লিংক এমন উদ্যোগকে সামাজিক দায়বদ্ধতার অনন্য নজির বলেছেন বিশিষ্টজনেরা। মানিক রায়ের তথ্য ও ভিডিও চিত্রে আফরোজা হাসির রিপোর্ট।
নদী, খাল ও সবুজের সমারোহের পাশাপাশি রয়েছে গ্রামীণ ও শহুরে পরিবেশের মিশেল। তবে প্রাকৃতিক বেদবাগান সহ বৃক্ষ নিধনে ভারসাম্য হারাচ্ছে পরিবেশ প্রকৃতি। পরিবেশগত ঐতিহ্য ফেরাতে বাংলালিংকের সহায়তায় ঝালকাঠিতেও প্রকৃতি ও জীবন ক্লাবের সবুজ অভিযাত্রা। সবুজে সাজাই বাংলাদেশ এই প্রতিপাদ্যে ঝালকাঠি জেলায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে প্রকৃতি জীবন ক্লাব। ঝালকাঠি একটি উপকূলীয় অঞ্চল। এই উপকূলীয় অঞ্চলে কিন্তু যত বেশি সারিবদ্ধভাবে আমরা গাছ লাগাবো তত কিন্তু ঝড় জলোচ্ছ্বাস সে রুখে দিবে। এই যে সারিবদ্ধ বেষ্টনীর গাছ, এই গাছ কিন্তু প্রায় 40% ঝড় জলোচ্ছ্বাসকে রুখে দেয় এবং এই গাছ কিন্তু তার বুক আগলিয়ে করছে। এই যে গাছ তার জীবন দিয়ে আমাদের রক্ষা করছে, সেই গাছকে কিন্তু আমাদের যত বেশি পারি লাগাতে হবে এবং উপকূল অঞ্চলকে বেষ্টনীর মাধ্যমে রক্ষা করতে হবে। সবুজায়নে যুক্ত হয়ে পরিবেশ রক্ষার প্রত্যয় নতুন প্রজন্মের। বৃক্ষরোপণটা অতি প্রয়োজনীয়। আজ আমাদের পরম বন্ধু, এটা আমাদের সবসময় মাথায় রাখতে হবে। ঝালকাঠির মলিন প্রকৃতিতে আবারও প্রাণোচ্ছ্বাসের প্রত্যাশা সুধীজনদের। জলবায়ু থেকে রক্ষা করার জন্য, বাংলাদেশকে রক্ষা করার জন্য পতিত জায়গা এবং জলাভূমি আছে, এখানে আমরা সময় উপযোগী আমরা বিভিন্ন ধরনের বৃক্ষরোপণ করব। এই বৃক্ষের মাধ্যমে পশুদের আশ্রয়স্থল, পাখিদের আশ্রয়স্থল এবং মাটি ক্ষয়রোধ, ভূমি ক্ষয়রোধ সবকিছু হয়ে থাকে। তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে, এতে আসলে বিশ্বের সকলের স্বাস্থ্য হুমকি হয়ে দাঁড়াচ্ছে। সেক্ষেত্রে চ্যানেল আই যে বৃক্ষরোপণের একটা আয়োজন করছে, চ্যানেলকে আবার অসংখ্য ধন্যবাদ। গাছ কিন্তু আমাদের খুব উত্তম বন্ধু এবং পরিবেশ বান্ধব একটা উৎস, যেটা দিয়ে আমরা অনেক কিছু উপকার পেতে পারি। বৈশ্বিক উষ্ণায়ন ও জলবায়ু পরিবর্তনের প্রভাব থেকে রক্ষা পেতে বৃক্ষরোপণকে সামাজিক আন্দোলনে পরিণত করার আহ্বান পরিবেশবাদীদের। আফরোজা হাসি, চ্যানেল আই। প্রিয় দর্শক, সময় হলো কিছুক্ষণের বিরতি নেবার, আর বিরতির পরে আরও যা থাকছে। বিশেষ ট্রেনে চীন পৌঁছেছেন কিম জং উন। বহুপাক্ষিক কূটনৈতিক অনুষ্ঠানে শি জিনপিং ও ভ্লাদিমির পুতিন সহ থাকছেন শীর্ষ নেতারা। বদ্ধপরিকর তিনি। আগামীতে সংগঠনকে আরও শক্তিশালী করা মূল চ্যালেঞ্জ বলে জানান তিনি। বিস্তারিত জাকি আক্তারের রিপোর্টে। বন্যা, ঘূর্ণিঝড় সহ যে কোনো প্রাকৃতিক দুর্যোগে ত্রাণ ও পুনর্বাসনে সহায়ক ভূমিকা পালন করে আসছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি। জুলাই আন্দোলনের সময় সেবা প্রদান, ট্রাফিক ব্যবস্থাপনা এবং পরবর্তীকালে ত্রাণ ও উদ্ধার কার্যক্রমে প্রথম সারিতে ছিল রেড ক্রিসেন্টের যুব সদস্যরা। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় আহতদের রক্তদান ও সেবা কার্যক্রমের মাধ্যমে পাশে ছিল এই সংগঠনটি। রেড ক্রিসেন্ট সোসাইটিতে গত 15 বছরের দুর্নীতি, অনিয়ম ও বিশৃঙ্খলা রোধে চ্যালেঞ্জের কথা জানান সংগঠনটির নতুন চেয়ারম্যান। জুলাই গণ অভ্যুত্থানকে ধারণ করে দুর্নীতিতে জিরো টলারেন্স রেখে দায়িত্ব পালন করা রেড ক্রিসেন্ট চেয়ারম্যান জানান আগামীর মহাপরিকল্পনার কথা। রেড ক্রিসেন্ট সোসাইটি 70 থেকে 80% যেরকম দুর্নীতি বা অনিয়ম ছিল, সেই অনিয়মে থেকে বেরিয়ে আসছে। ইলেকশনের জন্য এই অক্টোবর-নভেম্বরের মধ্যে হয়ে যায়, এটা আমাদের প্রধান কাজ। প্রিন্সিপালগুলো মাথায় রেখে আমরা সংগঠনকে নতুনভাবে এই সংগঠনকে শক্তিশালী করার চেষ্টা করব এবং এটা একটা স্বাবলম্বন করার চেষ্টা করব। জুলাই আন্দোলনে আহত যোদ্ধাদের পাশে থেকে কাজ করছে রেড ক্রিসেন্ট সোসাইটি। আমরা তো আমাদের নিজস্ব ফান্ড থেকে চেষ্টা করছি, কিন্তু বাইরেও কিন্তু একটা ফান্ড পেয়েছি। ইউরোপিয়ান ইউনিয়নদেরকে আমাদেরকে একটা ভালো ফান্ড দিচ্ছে, চিকিৎসা দান থেকে শুরু করে রিহ্যাবিলিটেশন, সাইকোলজিক্যাল সাপোর্ট, এইগুলি দেওয়ার জন্য আমরা নীতি নিয়েছি। আমরা 4-5 জন লোককে নিয়োগও দিয়েছি। মানবতার সেবায় কাজ করায় এই সংগঠনের শক্তি, সামর্থ্য ও সক্ষমতা বাড়ানোর প্রত্যাশার কথা জানিয়েছেন চেয়ারম্যান আজিজুল ইসলাম। জাকিয়া আক্তার, চ্যানেল আই, ঢাকা। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরকে হত্যার উদ্দেশ্যে আঘাত করা হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তাকে দেখতে গিয়ে বিএনপি মহাসচিব নূরের উপর হামলার ঘটনায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। মির্জা ফখরুল বলেন, ওই ঘটনায় বিচার বিভাগীয় যে তদন্ত কমিশন গঠন করা হয়েছে তা দ্রুত শেষ করে ব্যবস্থা নেওয়া উচিত। নূরকে দেশের বাইরে চিকিৎসার ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।
এর আগে দুর্বৃত্তদের হামলায় আহত জাতীয় গণতান্ত্রিক পার্টি জাকপার সভাপতি খোন্দকার লুৎফর রহমানকে দেখতে ইসলামী ব্যাংক হাসপাতালে যান মির্জা ফখরুল। সে সময় তার স্বাস্থ্যের খোঁজখবর নেন এবং দ্রুত সুস্থতা কামনা করেন তিনি। হামলার নিন্দা জানিয়ে অপরাধীদের দ্রুত গ্রেফতারের দাবি জানান বিএনপি মহাসচিব। যারাই আঘাত করুক, আঘাতটা করেছিল কিন্তু তাকে হত্যার উদ্দেশ্যে, এটা খুব পরিষ্কার। কারণ ফ্যাটাল একদম সমস্ত অভ্যুত্থানের পরেও এখনও যে ল এনফোর্সিং এজেন্সিস আমাদের নেতাদের উপরে এভাবে আক্রমণ করে, সাধারণ মানুষকে তারা কি করেছে চিন্তা করেন। এবং এটা আমি কোনো মতেই মেনে নিতে পারি না, কনডেমড ইট। এবং আমি মনে করি যে এটা অতি দ্রুত যে বিচার বিভাগীয় তদন্ত দিয়েছেন চিফ অ্যাডভাইজার, সেটা শেষ করে তার ব্যবস্থা নেওয়া উচিত। উত্তর কোরিয়ার নেতা কিম জং উন বিশেষ ট্রেনে চীনে পৌঁছেছেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের আনুষ্ঠানিক আত্মসমর্পণের দিন উদযাপনে 3রা সেপ্টেম্বর আয়োজিত অনুষ্ঠানে যোগ দিতে বেইজিং গেলেন তিনি। এটি হতে যাচ্ছে কিমের জীবনের সবচেয়ে বড় বহুপাক্ষিক কূটনৈতিক অনুষ্ঠানে অংশগ্রহণ। অনুষ্ঠানে থাকবেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেশেশকিয়ান সহ বিভিন্ন দেশের শীর্ষ নেতারা। এর আগেও বিশেষ বুলেট প্রুফ ট্রেনে করে চীন এবং রাশিয়া সহ বিভিন্ন দেশে ভ্রমণ করেছিলেন তিনি। নিটল টাটা বিশেষ সংবাদ। আসন্ন নির্বাচনে প্রতিদ্বন্দ্বী ব্যক্তিদের নিয়ে রাজনৈতিক দলগুলোর পরিকল্পনা কেমন সেই বিষয়টি গণমাধ্যম কর্মীদের নজরে রাখার আহ্বান জানিয়েছেন বিশিষ্টজনেরা। রাজধানীতে গণমাধ্যমে প্রতিবন্ধী ব্যক্তি ও প্রতিবন্ধিতার অন্তর্ভুক্তি বিষয়ে সংলাপে তারা বলেন, গণমাধ্যমে প্রতিবন্ধী ব্যক্তিদের উপযুক্ত কর্মপরিবেশ নিশ্চিত করা এবং তাদের উপযোগী সংবাদ ও অনুষ্ঠান প্রচার এখন সময়ের দাবি। সুলতানা হিমুর রিপোর্ট। উপযুক্ত পরিবেশ ও সহযোগিতা পেলে প্রতিবন্ধী ব্যক্তিরা নিজেদের দক্ষতায় গণমাধ্যমকে এগিয়ে নিতে পারেন। পাশাপাশি গণমাধ্যমের সংবাদ ও অনুষ্ঠানে প্রতিবন্ধী ব্যক্তিদের প্রবেশগম্যতা নিশ্চিত করা গেলে নাগরিক হিসেবে তাদের অধিকার প্রতিষ্ঠা হবে বলে মনে করেন বিশেষজ্ঞরা। ইউনেস্কোর সহযোগিতায় গণমাধ্যম বিষয়ক উন্নয়ন সংগঠন সমষ্টির আয়োজনে সংলাপে এই বিষয়গুলো তুলে ধরে আলোচনা করেন শীর্ষস্থানীয় গণমাধ্যম এবং উন্নয়ন ব্যক্তিত্বরা। আগামীকাল হুইল চেয়ার দিয়ে 20 জন মানুষ একটা সংবাদ সম্মেলন করতে যান জাতীয় প্রেস ক্লাবে, ওনারা রিপোর্টার্স ইউনিটি আরেকটা বড় জায়গা, সেম অবস্থা। এর মানে হচ্ছে যে আমরা নিজেদের মধ্যেও সেই অ্যাক্সেসিবিলিটি আমরা দিচ্ছি না। সো এইসব জায়গাগুলো অ্যাক্সেসিবিলিটি ফ্রম বোথ পার্সপেক্টিভে যদি আমাদেরকে ভাবনার জায়গা আসা উচিত। বলে বলে তাকে প্রত্যেকবার বুঝিয়ে দেয় যে তুমি একটা অচ্ছুত, তুমি একটা বোঝা, এটা বুঝে এইটা হতে হতে আমাদের ক্রিয়েটিভিটি নষ্ট হয়ে যায় একেবারে। প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় রাজনৈতিক সদিচ্ছার উপরও জোর দেন বিশিষ্টজনেরা। The election is coming up. I think a really important thing to do with the election is to find out what are the positions of the different political parties on disability. What are their policies on disability? প্রতিবন্ধী ব্যক্তিদের বিষয়গুলোকে অধিকার ভিত্তিক দৃষ্টিকোণ থেকে দেখার জন্য ইউনেস্কোর প্রায়োগিক নির্দেশিকা অনুসরণের আহ্বান জানান আয়োজকরা। সুলতানা হিমু, চ্যানেল আই, ঢাকা। পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। দেশের শীর্ষস্থানীয় শিল্প গ্রুপ আরএফএল এর ইলেকট্রনিক্স পণ্যের চেইন শপ ভিশন এম্পেরিয়ামের ড্রিম হোম ক্যাম্পেইন শুরু হয়েছে। রাজধানীর গুলশানে ক্যাম্পেইনের উদ্বোধন করেন আরএফএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আর.এন. পাল। তিনি বলেন, এই ক্যাম্পেইন ভিশন ইলেকট্রনিক্স তথা ভিশন এম্পেরিয়ামকে ক্রেতাদের কাছে আরও জনপ্রিয় করবে। দেশের প্রত্যন্ত অঞ্চলে ক্রেতাদের কাছে আধুনিক মানের পণ্য পৌঁছে দিতে ভিশন এম্পেরিয়াম চালু করা হচ্ছে। অনুষ্ঠানে ভিশনের ডেপুটি জেনারেল ম্যানেজার কে.এম. শামসুজ্জামান নয়ন, আরএফএল এর রিটেল চেইনের হেড অফ মার্কেটিং শফিক শাহিন সহ অন্যরা উপস্থিত ছিলেন। প্রিয় দর্শক, সময় হলো আবারও কিছুক্ষণের বিরতি নেবার, আর বিরতির পরে আরো জানিয়ে ফিরছি। আন্তর্জাতিক টি-20 থেকে মিচেল স্টার্কের অবসর, টেস্ট এবং ওডিআইকে গুরুত্ব দিতে অজি পেসারের সিদ্ধান্ত।
আমন্ত্রণ আরও একবার চ্যানেল আই সংবাদে। নোয়াখালী প্রেস ক্লাব সড়কে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সমাবেশ হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান। উপস্থিত ছিলেন শহর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মতিন ও অন্যরা। সমাবেশ শেষে শহরে একটি আনন্দ শোভাযাত্রা বের করা হয়। প্রিয় দর্শক, সংবাদের শেষ প্রান্তে আমরা চলুন আরও একবার জেনে নেওয়া যাক যা ছিল এখনকার ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামে। জুলাইয়ে প্রাণঘাতী অস্ত্র ব্যবহারে হাসিনা নির্দেশ দিয়েছিলেন বলে সাবেক আইজিপি মামুনের বক্তব্য। ট্রাইব্যুনালে রাজসাক্ষীর জবানবন্দি। নিম্ন আদালতের বিচারকদের নিয়ন্ত্রণের দায়িত্ব সুপ্রিম কোর্টের বলে হাইকোর্টের রায়। ৩ মাসের মধ্যে আলাদা সচিবালয় গঠনের নির্দেশ। 5 বছর আগে সাংবাদিক নির্যাতন মামলায় কুড়িগ্রামের সাবেক জেলা প্রশাসক সুলতানা পারভিন জেল হাজতে, জামিন আবেদন নামঞ্জুর। জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলায় ঐক্যবদ্ধ উদ্যোগে পরিবেশ উপদেষ্টার তাগিদ। অভিযোজন নিশ্চিতে পরিবেশ বান্ধব প্রযুক্তিতে গুরুত্ব আরোপ। এবং সবুজে সাজায় বাংলাদেশ স্লোগানে ঝালকাঠিতে প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ। সামাজিক দায়বদ্ধতার অনন্য নজির বলে বিশিষ্টজনদের প্রশংসা। প্রিয় দর্শক, চ্যানেল আই সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। এর সাথে শেষ করছি এখনকার সংবাদ আয়োজন। সংবাদে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সংবাদ টিমের সবার পক্ষ থেকে আপনাদের আবারও শুভেচ্ছা।